সাউন্ডটা কি ঠিক আছে? একটু কমেন্ট করুন তো, সাউন্ড ওকে কিনা। তো আজকে আমরা পরিমিতির লাস্ট ক্লাসটা করব। এই ক্লাসটা গতকাল এক্সট্রা টাইমে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিতে পারি নাই। কারণ আমাদের এই লাইনে আমার বাসাটা যে একদম পাশে রাস্তার সংস্কার কাজ চলতেছে, এক সপ্তাহ ব্যাপী নাকি এরকম সমস্যা থাকবে। সকাল 7টায় কারেন্ট যায়, সন্ধ্যা 8টায় আসে। এর জন্য ভাবছিলাম যে দিনে কিছু এক্সট্রা ক্লাস দেব, এই এক সপ্তাহ সম্ভব না, এক সপ্তাহ পরে আবার সম্ভব। তো আজকে ভাবছিলাম নতুন একটা অধ্যায় ধরবো, আর এটা গতকালই শেষ করে ফেলবো। এই জন্য আবার পিছনে পড়ে গেলাম। তো যেহেতু শেষ হয় নাই, তো এটা শেষ তো করাটা আগে জরুরি, তো এটা শেষ করে দিই। আমাদের ঘন জ্যামিতি চলতেছিল, ঘন জ্যামিতির আমরা আবার আয়তাকার ঘনবস্তুটা পড়ে ফেলছিলাম। তাহলে আজকে হচ্ছে আমাদের ঘনক থেকে শুরু হবে, ঠিক আছে? আয়তাকার ঘনবস্তু পারলে ঘনক না পারার কিছু না, একই জাতীয় কোয়েশ্চেন আর কি। তো এটা হচ্ছে আপনাদের টাইপ 12। তো টাইপ 12 ওপেন করেন। ঘনকের সূত্র পড়ায় ফেলছি গত ক্লাসে, আজকে শুধু ম্যাথ করাবো। ধরেন এই যে এই জাতীয় কোশ্চেনটা বিসিএস আসছে, এবার রিটেনেও এই একই জাতীয় কোশ্চেন আসছে, প্রথম ঘনকেরই প্রথম যে কোশ্চেনটা। কিন্তু আমি এটা করব না, এটা একটু 33তম বিসিএস কোশ্চেন একটু পরে করব, আগে আমি সিম্পল অঙ্ক করে নিই। 2 নাম্বার, ঘনকের এক বহর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, ঘনকের আয়তন কত? তাহলে ঘনকের বেলায় জানেন যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। আমি 3টা ফর্মুলা এখানে পাশে লিখে রাখি। ঘনক হচ্ছে এরকম ভাবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান থাকবে বেসিক্যালি। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? আয়তন হচ্ছে আমাদের এ কিউব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, দৈর্ঘ্য এ প্রস্থ হয়, উচ্চতাও এ। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতল এটা পড়াইছিলাম 6a², আর কর্ণ পড়াইছিলাম √3a। সূত্রগুলো কিভাবে আসছে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এখন আপনাদের প্রথম কোশ্চেন, মানে 2 নম্বর কোশ্চেন, একটা ঘনকের এক বহর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয়, 7 সেন্টিমিটার যদি আমাদের এক বাহু হয়, তাহলে আয়তন কত? তাহলে জাস্ট 7 কিউব। 7 কিউব কত? 343। আপনাদের তো প্রবাবিলিটিতেও 10টা কিউব সংখ্যা পড়াইছি। 2 নাম্বার, একটা ঘনকের আয়তন যদি 343 হয়, তাহলে এর বাহু কত বা ধার কত? যদি আয়তন দিয়ে আমাদের বাহু চাই বা ধার চাই, তখন আয়তনটাকে ঘনমূল করতে হবে, তাহলে রিভার্স হাত। বাহু থাকলে আয়তন বের করতে গেলে কিউব করতে হবে, আর আয়তন দিয়ে বাহু বের করতে গেলে ঘনমূল করতে হবে, অপোজিট কাজ। এরপরে কোশ্চেন হচ্ছে, ধরেন কর্ণের দৈর্ঘ্য, একটা ধার, যেমন 5 নম্বর কোশ্চেন, ঘনকের একটা ধার হচ্ছে 5 সেন্টিমিটার, মানে একটা বাহু, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? ভাই, বাহু যদি 5 সেন্টিমিটার হয়, কর্ণের দৈর্ঘ্য মুখোমুখি করা যায় 5√3, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য আপনারা মুখোমুখি করতে পারেন। বাহু যত, কর্ণের দৈর্ঘ্য হবে পুরা উল্টা, মানে সরি 5√3 ডিরেক্ট। আর যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, ধরেন 6√3, কথার কথা যে কর্ণের দৈর্ঘ্য 6√3, বাহু কত? তাহলে এই সংখ্যাটা হচ্ছে বাহু, আর ওভারঅল হচ্ছে এটা কর্ণ। মানে কর্ণ 6√3, তার মধ্যে যে প্রথম যে সংখ্যাটা থাকে এটা হয় বাহু। অর্থাৎ বাহু দেওয়া থাকলে কর্ণ বের করতে গেলে √3 গুণ দিতে হবে, আর কর্ণ দেওয়া থাকলে বাহু বের করতে গেলে √3 দিয়ে ভাগ করে ফেলতে হবে। আবার সমগ্র তলের ক্ষেত্রফল আসতে পারে, কোন একটা বাহু দিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল। মনে করেন কোন একটা ঘনকের এক বাহু, ধরেন a = 6 বললো, বা 6 না ধরেন 4 বললো, কথার কথা, তখন এই সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল একই কথা। তাহলে অ্যান্সারটা হচ্ছে 6a²।
তাহলে 6 × 4 স্কোয়ার, 6 × 16, 6 × 16 96, এভাবে রেজাল্ট হবে। তো এখানে আহামরি কঠিন কোনো কথা না, তিনটা সূত্র দিয়ে কাজ, উল্টা এবং সোজা দুইভাবেই আপনাদের পড়তে হবে। ধরেন 15 নম্বর, এটা একটু অন্য লেভেলের কোশ্চেন, এই জন্য করলাম। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 216, তাহলে এর আয়তন কত? দেখেন আমাদের পৃষ্ঠতল বলছে হচ্ছে 216, তাহলে আয়তন a কিউব কত? এখন আয়তন বের করতে গেলে আপনাকে অবশ্যই এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে a, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 6a², এটা সমান 216, তাহলে a² 6 দিয়ে যদি 216 কে ভাগ করেন তাহলে আসবে 36, ঠিক আছে, অর্থাৎ a = 6, তাহলে বাহুর দৈর্ঘ্য 6 বের হলো, অর্থাৎ 6³ = 216, আবার এটাই আয়তন। তার মানে এই কথা আপনি জীবনে বলতে পারবেন না যে স্যার সমগ্র তলের ক্ষেত্রফল যত আয়তন কি তত হয়, না, ব্যাপারটা ওইরকম না, এইটা স্পেসিফিক ক্ষেত্রে মিলে গেছে। কিন্তু সবসময় যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল যেটাই বলি সেটা মানে যে আয়তন হবে এরকম কোনো কথা না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিফারেন্ট আসবে। একমাত্র 6 বেলায় এটা মিলে গেছে কাকতালীয়। এরপরে 17 নম্বর কোশ্চেন, তো বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট একটা ঘনকের মধ্যে স্থাপন করা কি সম্ভব? কোশ্চেন করছে। মানে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতটি ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট বড় ঘনকের মধ্যে স্থাপন করা সম্ভব, বা এটা হচ্ছে আয়তন বের করতে হবে। ঠিক আছে, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, বড় ঘনক হচ্ছে 100 সেন্টিমিটার 1 মিটার, আর ছোট ঘনক হচ্ছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে এটার আয়তন কত? 10³ আর এটার আয়তন কত? 100³। তাহলে এটার মধ্যে এটা কতটা স্থাপন করা সম্ভব? তাহলে টোটাল আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 100³ মানে 1 দিয়ে কিন্তু 6টা শূন্য হবে, কারণ প্রতি কিউবের জন্য একটা সংখ্যার জন্য 2টা শূন্য, তাহলে 3-এর জন্য 6টা শূন্য, আর 10³ মানে তো হচ্ছে 1000, তাহলে 3 শূন্য এখান থেকে ভ্যানিশ হবে। তার মানে 1000টা ছোট ঘনক এই বড়টার মধ্যে স্থাপন করা যাবে। সবসময় মনে রাখবেন যে ধরেন একটা বক্সের মধ্যে কয়টা সাবান রাখতে পারবেন, ঠিক আছে, এটা যদি এরকম কোশ্চেন গতদিন করাইছি যে টোটাল বক্সটার আয়তন বের করছি, ছোট সাবানের আয়তন বের করছি, তাহলে টোটাল আয়তন দিয়ে একটা সিঙ্গেল সাবানের আয়তন দিয়ে ভাগ করলে আমাদের বের হয়ে যাবে যে কতটা রাখা সম্ভব। একই জিনিস ছোট ঘনক কয়টা রাখতে পারবো বড় ঘনকের ভিতরে, তাহলে বড়টার আয়তন ডিভাইডেড বাই ছোটটার আয়তন, এগুলো সবসময় এরকম হবে। একটার মধ্যে আর একটা কতটুকু বা কত সংখ্যক রাখা যাবে বের করতে গেলে বড়টার আয়তন ডিভাইডেড বাই ছোটটার আয়তন হয়। তাহলে সেন্টিমিটারে দেওয়া নাই, একটা দেওয়া আছে সেন্টিমিটারে, একটা মিটারে, বড়টার দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, এটাকে সেন্টিমিটারে নিব 100, আর ছোটটা তো সেন্টিমিটারে আছে। তাহলে আয়তন মানে হচ্ছে কিউব ঘনকের বেলায়, তাহলে বড়টার আয়তন ডিভাইডেড বাই ছোটটার আয়তন, সিম্পল। 18 নম্বর, একটা ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি 2400 হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আপনাদের এ বের করতে হবে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 2400, তার মানে 6a² = 2400 দেওয়া আছে। তাহলে a² কিন্তু 424, 400, অতএব a = 20, অতএব কর্ণ হবে 20√3, এটাই রেজাল্ট, 20√3। তাহলে কর্ণ হচ্ছে 20√3 আমাদের অ্যান্সার। তাহলে এই আমাদের সব সিম্পল অঙ্ক গেল। এবার আমি 1 নম্বর অঙ্কটা করবো, যেটা 30 বিশেষ আসছে। এখানে আবার একটু অন্য লেভেলের কোশ্চেন আসছে, এটা ঘনবস্তুর মতো করতে পারেন, ঘনবস্তু আর ঘনকের মিশ্রণে হচ্ছে অঙ্কটা। তাহলে কোশ্চেনটা হচ্ছে না ঘনকেরই 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এরকম বাহু বিশিষ্ট 3টা ঘনক আছে। 3টা ঘনক গলিয়ে নতুন একটা ঘনক তৈরি করা হবে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, 3টার যৌথ আয়তন কত? একটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই 3টা ঘনক গলাইছি। তাহলে এটার আয়তন কত ছিল? 3³। এটার আয়তন ছিল 4³। এটার আয়তন হচ্ছে 5³। তাহলে ওভারঅল আমরা আয়তন কত দ্বারা বের করি?
3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 5 কিউব মানে 125। যোগ করলে কত? 5 4 9 9 7 হচ্ছে 16, হাতের আছে 1, 3 3 6 9 9 আর 2 হচ্ছে 11, হাতের আছে 1, 1 আর 1 2। তাহলে 216 সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের ওভারঅল আয়তন তিনটার। এবার এইটুকু আয়তনের একটা ঘনক বানানো হয়েছে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের বড় ঘনকের আয়তন কিন্তু এটা, ছোট ছোট ঘনকের আয়তন কিন্তু এটা 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 আলাদাভাবে। তাহলে তিনটার যৌথভাবে আমি একটা ঘনক বানাইছি, তাহলে বড় ঘনকটার আয়তন হবে 216। তাহলে বড়টার বাহু চাইছে, তাহলে আমরা একটু আগে করছি আয়তন থেকে বাহু বের করতে গেলে যে আয়তনটা থাকে তাকে ঘনমূল করতে হয়। তাহলে এটা 216 ঘনমূল হচ্ছে 6। তাহলে আমার ঘনকটার বাহু হচ্ছে 6। এখন যদি কর্ণ বলে তাহলে 6√3। বাহু বলে 6 আনসার, যদি বলে কর্ণ কত 6√3, আর যদি বলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত নতুন ঘনকটার, তাহলে সূত্র। আপনি যখন বাহু পেয়ে যাবেন তখন আপনাকে যেটাই বলুক আপনি পারবেন। এই হচ্ছে ওভারঅল ঘনক সংক্রান্ত ম্যাথ। যদি বুঝে থাকেন, যদিও উপস্থিতি কম, আপনারা একটু যারাই আছেন কমেন্ট করেন টাইপ 12 ক্লিয়ার, টাইপ 12 ক্লিয়ার, তখন আমি 13-এ যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের টাইপ 13 কোণক সংক্রান্ত। কোণকের যদি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলা হয় তাহলে দুইটা এক্সাম্পল আপনারা বেসিক্যালি জানেন। যেমন আপনারা আইসক্রিম খান, কোন আইসক্রিম মানে একেবারে একটা সাইডে সার্কুলার বড় থাকবে, তারপর এটা চিকন হইতে হইতে একটা পয়েন্টের মতো হবে। অথবা অনেক সময় আমরা বার্থডে ক্যাপ পরি না, বাচ্চাদের বার্থডে ক্যাপ পরে না, গোলাকার আকৃতি একটা ক্যাপ, ওই যে চুঙ্গার মতো হয়ে যায়। অথবা এই যে বাজারে যে ফানেল গুলো কেরোসিন তেল ঢালার জন্য বা ওই জন্য, এই সব হচ্ছে কোনক আকৃতি, মানে শেপটা এরকম থাকবে আর কি। আপনি দুই ভাবে আঁকতে পারেন, মানে এরকম আঁকতে পারেন, অথবা বইয়ে যেটা আছে রিভার্স সেটাই আর কি। তাহলে আমাদের বইয়ের মতো করে বুঝতে সহজ হবে। বইয়ে আঁকছে হচ্ছে এটা নিচ থেকে উপরে আর কি। এটা হচ্ছে কোনক। তো কোনকের এটা তো 3 ডাইমেনশনাল আঁকা সম্ভব না। ধরেন এই নিচের সাইড হচ্ছে, অর্থাৎ জালমুড়ি ঠুঙ্গাই আর কি কোনক আর কি। তাহলে নিচের যে সাইডটা থাকে বড় সাইড, এটা কিন্তু বৃত্তাকার থাকে, আর পরে চুঙ্গার মতো হয়ে উপরে যায়। তাহলে এই যে যেভাবে উপরে গিয়ে উঠে এই এই তলটা, এটাকে বলা হচ্ছে হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা দিয়ে এটাকে প্রকাশ করে, মানে ইংলিশ ক্যাপিটাল লেটার এল দিয়ে প্রকাশ করে। আর নিচে যে বৃত্তাকার পথটা আছে, বৃত্তের ব্যাসার্ধটাকে বলা হয় আর। আর কোনকের যে হাইটটা থাকে একদম বৃত্তের সেন্টার থেকে উপর পর্যন্ত, এই হাইটটাকে বলা হচ্ছে এইচ, এটা হচ্ছে উচ্চতা। ওইটা হচ্ছে হেলানো উচ্চতা, আর এটা কিন্তু টোটাল কোনকের উচ্চতা। হেলানো উচ্চতাকে এল বলে, আর ওই টোটাল উচ্চতাকে এইচ বলে। তাহলে এরা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করে। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের হেলানো তলের সূত্র, কিন্তু যে কোনকের হেলানো তল মানে কত, এটা হচ্ছে রুট ওভার এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন কোনকের দুইটা তল আছে, একটা বলা হচ্ছে সমগ্র তল, আর একটা তল বলা হচ্ছে বক্রতল। তাহলে বক্রতল আর সমগ্রতল বলতে কি বোঝায়? ঠিক আছে, আপনারা জাস্ট একটু চিন্তা করেন, একটা কোনক মাথায় চিন্তা করেন আপনার আছে।
তো কোদকের যে এই যে সাইডটা আপনি দেখা যাচ্ছে, মনে করেন ঠুঙ্গা, জালবেরির ঠুঙ্গার যে সাইডটা যে আছে না, সাইড গুলো, এই সাইডটা হচ্ছে বক্রতল। আর সাইড বাদ দিয়ে যে একটা বৃত্তাকার অংশ আছে না, ওইটা হচ্ছে আমাদের এই বক্রতলের বাইরে। তা আপনি যখন সমগ্রতল কাউন্ট করবেন তখন হচ্ছে বৃত্তটা এবং এই বাঁকা বক্রতল দুইটা টোটাল কাউন্ট হয়। তাহলে এই বক্রতলের সূত্র হচ্ছে পাই আর এল, আর সমগ্রতল হচ্ছে এই পাই আর এল প্লাস হচ্ছে পাই আর স্কোয়ার। মানে বৃত্তটা আর হচ্ছে বক্রতল দুইটার যৌথভাবে সমষ্টি হচ্ছে সমগ্রতল। তো এটা আপনি বইয়ের মধ্যে সূত্র আছে, পাই আর কমন নিলে এল প্লাস আর আর কি, পাই আর কমন নিলে। আর এটা আবার আছে ধরেন পাই আর রুট ওভার এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে এল এর ভ্যালুটা বসাইলে আপনি এটাও মনে রাখতে পারেন বা এটাও মনে রাখতে পারেন। লাস্ট যেটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে আয়তন। কোনকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই হচ্ছে মনে রাখবেন। একটু কষ্ট করে লেখেন তো ফর্মুলা ক্লিয়ার কোনকের, একটু কষ্ট করে লেখেন ফর্মুলা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই কোদকের ম্যাথ শুরু করি। কোদকের ম্যাথ বেশি আসে না পরীক্ষায়, কথাটা বুঝছেন? এখানে আপনারা যখন প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন দেখবেন অল্প কিছু অঙ্ক আছে। এর কারণ হচ্ছে এটা অতটা ইম্পর্টেন্ট পার্ট না, কিন্তু সূত্রগুলো পরে রাখতে হবে। সূত্রগুলো পারলে যেটুকু আসে সেটুকু পারবেন। এখানে বইয়ে দেখবেন যে টোটাল ম্যাথ আছে মাত্র 5টা, তার মধ্যে প্রিভিয়াস কোশ্চেন হচ্ছে 3টা, নতুন বইয়ে তাও, আর 2টা হচ্ছে বোর্ড বইয়ের কোশ্চেন দিয়ে রাখছি ব্যাকআপ আকারে। তো আগে প্রিভিয়াস কোশ্চেনটি যদি সলভ করি, ধরেন প্রথম অঙ্কটা 1 নম্বর, কোনকের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 5 এবং উচ্চতা হচ্ছে 12। এই ভূমির ব্যাসার্ধ বলতে বোঝায় এই আর, এই আর ইকুয়াল টু 5 দেওয়া আছে, আর উচ্চতা হচ্ছে আপনার এইচ। এটা বললে অবশ্যই আপনাকে হেলানো উচ্চতা বলবে, মনে রাখবেন। নর্মাল উচ্চতা বলতে এই এইচটা বোঝাবে। তাহলে এইচ দেওয়া আছে হচ্ছে 12, তাহলে আপনাকে বলছে হেলানো উচ্চতা কত। তাহলে হেলানো উচ্চতার সূত্র কি, এল ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। স্বাভাবিক জানবেন 5 12 থাকা মানে হচ্ছে 13, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু কে 13 দাঁড়াবে। যেখানে 5 12 সেখানে এটা 13 দাঁড়াবে, কারণ 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার হচ্ছে 25, 144 আর 25 যোগ করলে 169, যার বর্গমূল হচ্ছে 13। এটা আশা করি বুঝবেন, কমেন্ট করার প্রয়োজন নেই। 2 নম্বর কোশ্চেন, একটা কোনকের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু 6, উচ্চতা দেওয়া আছে 7, এইচ ইকুয়াল টু 7, আপনার আয়তন বের করতে বলছে। তাহলে আয়তন আপনার ভলিউম আর কি ইংলিশে আয়তনের। তাহলে ভলিউমের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই যে সূত্র। তাহলে 1/3 পাই মানে হচ্ছে 22/7 আর কি, খালি চোখে আপনাকে 22/7 ইউজ করতে হবে, ক্যালকুলেটর যেহেতু নাই, ক্যালকুলেটর থাকলে 3.14 বসাই দিলে হয়। আর আর স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, আর এইচ কত 7। এখন এই 7 7 কাটা, 1/3 ইন্টু 22 ইন্টু 36, 3 দিয়ে 36 কে কাটতে হচ্ছে 12। তাহলে 22 ইন্টু 12 ক্যালকুলেশন করবেন 220, আর হচ্ছে 44, 264। এটা হচ্ছে আমাদের রেজাল্ট 264। অতএব কোনকের আয়তন বললে 1/3 পাই আর স্কয়ার এস, ব্যাসার্ধ দেওয়া থাকবে, হাইট দেওয়া থাকবে। 3 নম্বরটাও করি। 3 নম্বরটার সংজ্ঞা, যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুটাকে যদি 4 দিকে ঘোরাই,
মনে করেন যে একটা সমকোণী ত্রিভুজ আছে, যে এই সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা যদি আপনি ধরে এরকম ভাবে চারপাশে ঘুরান তাহলে একটা কোণক তৈরি হবে। ঠিক আছে, বোর্ড বইয়ের একটা কোশ্চেন করি। বোর্ড বইয়ের কোশ্চেন গুলো থেকে দশমিক আছে, পরীক্ষা আসলে দশমিকের অঙ্ক আসবে না, সিম্পল অঙ্ক আসবে। সূত্রগুলো জাস্ট মনে রাখবেন। করি 4 নম্বর কোশ্চেনটা। একটা সমবৃত্ত ভূমি কোণক, মানে নরমালি কোণকই, এই কোণকের উচ্চতা হচ্ছে 12, ভূমির ব্যাস হচ্ছে 10। উচ্চতা এইচ হচ্ছে 12, ভূমির ব্যাস 10, মানে ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে আপনাকে বের করতে বলছে হেলানো উচ্চতা, বক্রতলের এবং সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, মানে 4টা জিনিস বলছে। তাহলে হেলানো উচ্চতা এল হচ্ছে 13, যেহেতু 5 12 হচ্ছে 13। সমগ্রতল, সমগ্রতলের সূত্র কি? আচ্ছা, সমগ্রতল বের করতে গেলে আগে বক্রতল বের করতে হবে। আমরা বক্রতলটা বের করে ফেলি আগে। বক্রতলের সূত্র কি? পাই আর এল। এল এটা বক্রতলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে পাই তো হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 5 ইন্টু এল হচ্ছে 13। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আপনার দশমিক আসবে। এখন কেন দশমিক আসছে? কারণ হচ্ছে 22/7 হচ্ছে দশমিকের কাজ। আপনার পরীক্ষায় বড় জোর আসতে পারে অপশনটা এরকম 65 পাই, মানে আপনি যদি পায়ের ভ্যালুটা না বসান তাহলে তো 5 13 কত 65 পাই। আপনি এভাবে উত্তরটা মনে রাখেন। এরপর আপনার যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে তো আপনি ওইভাবে করবেন। আর সমগ্রতলের ক্ষেত্রফল যেটা, সমগ্রতল, এটা তো হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস হচ্ছে পাই আর এল। তাহলে বক্রতল এটা তো বেড়েছে 65 পাই, প্লাস এটা কত পাই ইন্টু আর স্কোয়ার, আর কত 5 স্কোয়ার। তাহলে 25 পাই প্লাস হচ্ছে 65 পাই, 65 আর 25 হচ্ছে আমাদের 90, তাহলে 90 পাই হচ্ছে রেজাল্ট। তাহলে এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আর যদি আয়তন বলে তাহলে 1/3 পাই আর স্কোয়ার, মানে 5 স্কোয়ার এইচ 12। এখন পায়ের ভ্যালু আপনি যদি 22/7 বসান, বসায় ক্যালকুলেশন করবেন। এই হচ্ছে আমাদের ওভারঅল কথা। আপনার এই 4টা সূত্রের বাইরে কোনকের অধ্যায়ে কোনো অঙ্ক আসবে না আপনাদের প্রিলিতে। রিটেনে পেঁচায় পেঁচায় অঙ্ক হয়, সেটা রিটেনের ব্যাপার, কিন্তু প্রিলিতে আপনাকে এই সিম্পলের বাইরে আর কোনো অঙ্ক দিবে না। যদি বুঝে থাকেন একটু আরেকটা কমেন্ট করতে হবে কষ্ট করে, টাইপ 13 ক্লিয়ার। আমরা এরপরে টাইপ 14তে যাব, গোলকে। কমেন্টটা করার পরে গোলকে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের কোনক তো গেল, গোলক। গোলকের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ফুটবল। এই বিশ্বকাপ গেল, বিশাল বড় বিশ্বকাপ, ফুটবলটা হচ্ছে গোলক, মানে গোলাকার। এখন গোলাকার বলতে দুইটা জিনিস, ফুটবলও গোলাকার মানে গোলকাকার আর কি, আর সাইকেলের চাকা বা রিক্সার চাকা যেগুলো, এগুলো কিন্তু গোলাকার, তো এগুলো কিন্তু বৃত্তাকার। আর সাইকেলের চাকার হচ্ছে জাস্ট একটা সার্কেল থাকে, এভাবে এভাবে বিভিন্ন ভাবে সার্কেল রাখতে পারবেন না। তাহলে গোলাকার হচ্ছে 3 ডাইমেনশনাল আর কি, গোলাকার মানে গোলকাকার। ঠিক আছে, জাস্ট বৃত্তাকার গোলাকার প্যাচ লাগে না। অনেকে আছে ফুটবলটাকে বৃত্তাকার ভাবে, ফুটবল বৃত্তাকার না, ফুটবল হচ্ছে গোলকাকার, কারণ এর মাঝখানে স্পেস থাকে, আপনি
বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল তৈরি করতে পারেন, মানে বৃত্ত তৈরি করতে পারেন। একজন একটা ফুটবল মনে করেন হাতে আছে, আপনি এভাবে এভাবে বিভিন্ন ভাবে এর মধ্যে একটা সার্কেল ড্র করতে পারেন। কিন্তু একটা সাইকেলের চাকা হচ্ছে শুধুমাত্র বৃত্তাকার। তো এই যে গোলাকার, গোলাকার যেহেতু ভিতরে ফাঁকা স্পেস আছে, তাহলে তার একটা আয়তন আছে। বৃত্তাকার সাইকেলের চাকার কিন্তু আয়তন নাই, এর একটা ক্ষেত্রফল হয়। কিন্তু ভিতরে ফাঁকা স্পেস থাকলে এটার একটা আয়তন হয়। তাহলে গোলক ধরেন এই ফুটবল, এর দুইটা সূত্র আপনাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। মনে করেন যে ফুটবলের যে পৃষ্ঠটা আছে, আপনি যদি ফুটবলটা ছড়ায় ছোট ছোট করে কেটে একটা প্লেন বানান, মানে একটা তল বানান, তাহলে যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেটা হচ্ছে 4πr²। আর গোলকের আয়তন হচ্ছে, এটাই আমাদের মূল সূত্র, 4/3πr³। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কোণকের সূত্র 4টা হলো, গোলকের সূত্র 2টা। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আয়তন। সূত্রের পরীক্ষায় অনেক সময় আসে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আসে, অঙ্ক যা আসে তাও এত আহামরি কঠিন কোনো অঙ্ক না। আপনার কি করবে, এখানে দেখেন ডাটা কিন্তু বলতে একটাই, আর ব্যাসার্ধ, মানে গোলকের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাই হচ্ছে আমাদের একমাত্র ডাটা। কারণ পায়ের তো ভ্যালু ফিক্স 4/3, আর বাকিগুলো তো কনস্ট্যান্টই। পৃষ্ঠের ক্ষেত্রফলের বেলায় 4, আয়তনের বেলায় 4/3, এগুলো তো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। দ্যাটস ওয়াই ভ্যালু শুধুমাত্র একটাই যা থাকে, ওই লোকের ব্যাসার্ধ দিয়ে আপনারা যেটা বলবে সেটা বের করবেন। যেমন কোশ্চেন, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। যদি 1 সেন্টিমিটার বিশিষ্ট হয় তাহলে এটাই 4/3π। আর যদি 5 সেন্টিমিটার বিশিষ্ট হয় তাহলে 4/3π × 5³ এটা কত, তাহলে 4/3π × 5³ কত, 125। এখন অপশনে কি করছে, পাই রাখছে। সাধারণত এই ধরনের অঙ্কগুলোতে অপশনে পাই রাখে ডিরেক্টলি। আচ্ছা, গোলকের আয়তন বলে নেয় 5 সেন্টিমিটার দিয়ে, আপনার বলছে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে 4 × π × 5², তাহলে 4π × হচ্ছে 25, অর্থাৎ 100π। পৃষ্ঠ বললে এটা দিবেন, আপনার যদি আয়তন বলে তাহলে এটা দিবেন, 1 বললে 1, 5 বললে 5, মানে আর এর ভ্যালুটা বসাবেন। এই সমস্ত অঙ্ক এখন পর্যন্ত যত কোশ্চেনগুলো আসছে, পায়ের ভ্যালুটা ইনপুট দেয় নাই, মানে 22/7 বসাই নাই, কারণ বসাইলে তো ক্যালকুলেশনে দশমিক চলে আসবে। পাইটা রেখেই অপশনগুলো ক্রিয়েট করছে। এখানে আর কোনো অঙ্ক নাই, এই দুইটাই ঘুরে গেলে অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে। এখন একটু ডিফারেন্ট টাইপের যেটা কোশ্চেন সম্প্রতি প্রাইমারিতেও আসছে, সেটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। দুইটা গোলকের আয়তনের অনুপাত যদি 8:27 হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আয়তনের অনুপাত দেওয়া আছে কত, 8:27 নাকি 8:27, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, তাহলে এখান থেকে আপনাদের ধরেন একটা ব্যাপার খেয়াল করেন, দুইটার ক্ষেত্রফলের অনুপাত কত, 4πr1² অনুপাত 4πr2²। বিশেষ করে 4π দুই জায়গা থেকে বাদ যাবে, মানে r1² অনুপাত r2², এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আলটিমেটলি 4π লেখার দরকার নেই। ঠিক আয়তনের অনুপাত থেকে আপনি দেখতে পারেন 4/3πr1³ অনুপাত 4/3πr2³। তাহলে আলটিমেটলি 4/3π তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের আয়তনের অনুপাত বলতেই বোঝায় হচ্ছে এই জিনিসটা, কিন্তু r1³ অনুপাত হচ্ছে r2³, এটা দেওয়া আছে হচ্ছে 8:27। তার মানে r1³/r2³ = হচ্ছে 8/27, মানে হচ্ছে 2/3 হোল কিউব আর কি। তাহলে এই কিউব কিউব দুই পাশ থেকে বাদ দিলে r1/r2 = হচ্ছে 2/3। ঠিক আছে, তাহলে r1 এর ভ্যালু কত, 2² অনুপাত r2 এর ভ্যালু কত, 3² তার মানে এটা 4:9, এটা হবে আমাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে গোলকের অনুপাত যা আছে শর্টকাট যদি শিখেন, যেহেতু আয়তনের অনুপাত হচ্ছে আমাদের কিউবের সাথে সংশ্লিষ্ট, আর ক্ষেত্রফল হচ্ছে আমাদের বর্গের সাথে সংশ্লিষ্ট, তাহলে আয়তনের অনুপাতকে সরাসরি আপনি ঘনমূল করে দিলেই এদের বাহুর অনুপাতগুলো পাবেন, মানে ব্যাসার্ধের অনুপাতগুলো পাবেন। সরাসরি ঘনমূল করে দিলে ব্যাসার্ধের অনুপাতগুলো পাবেন, পরে এটাকে বর্গ করে দিলে আপনার ক্ষেত্রফলের অনুপাত পাবেন। আমি বুঝাইলাম, বুঝে অঙ্কটা ওভারঅল দেখালাম।
যদি এই ম্যাথটা বুঝেন, মানে টাইপ না, এই ম্যাথটা যদি বুঝেন, লেখেন একটু কষ্ট করে, বুঝছি। ধরেন পরের কোশ্চেনটা আছে ব্যাসার্ধের অনুপাত 3:2, তাহলে আয়তনের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাতকে কিউব করবেন, আয়তনের অনুপাত বেড়ে যাবে, বর্গ করবেন, ক্ষেত্রফলের অনুপাত বেড়ে যাবে। এগুলো হচ্ছে ডিরেক্ট সম্পর্ক। একটু কমেন্ট করেন। ঠিক আছে, তাহলে আমাদের এটা যদি বুঝেন, আমি আর একটা ম্যাথ করাই। যদিও এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসার মতো না, তবু করাই দিচ্ছি। এটা বোর্ড বইয়ের একটা কোশ্চেন করাবো, 10 নম্বর। আসলে বোর্ড বইয়ের কোশ্চেন, সেটা হচ্ছে 10 নম্বর। বোর্ড বইয়ের 10 না, মানে আপনাদের যে শীটটা প্রোভাইড করা হয়েছে সেটার 10 নম্বর। আপনাদের কিন্তু পরবর্তী ক্লাস হবে লসাগু গসাগু পাটিগণিতের, এবং জানুয়ারির মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। এক্সট্রা ক্লাস দিয়ে হইলো, আমার ইলেকট্রিসিটির প্রবলেমটা যাক, গেলে আমি এক্সট্রা ক্লাস দেওয়া শুরু করব। কারণ এই যে দেখেন, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, এই মাল লোড হচ্ছে, মানে কি জানি ইট টিট কত কিছু, ওরা এই রাস্তাটাই ব্যাপক হারে সংস্কার করতেছে আর কি। ঠিক আছে, তো এই জন্য একদম বাসার সামনে আসছে, এই অংশটুকুর কাজ করতে নাকি 7 দিনের মতো লাগবে। তো এই 7 দিনেই প্রতিদিন এই আমাদের একই দশা, সকাল 7টা একদম গুনে কারেন্টটা যায়, রাত 8টায় আসে। এর ভিতরে যে 1 সেকেন্ডের জন্য একটা বাড়ি দিবে ওইরকমও না, মানে ফুললি থাকে না। আচ্ছা 10 নম্বর, 4 সেন্টিমিটার ব্যাসের, আচ্ছা ব্যাস 4 সেন্টিমিটার, মানে আর হচ্ছে 2, আর হচ্ছে 2 ব্যাসার্ধ। এই ব্যাসের একটা লৌহ গোলককে পিটিয়ে 2/3 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটা বৃত্তাকার লৌহপথ বানানো হলো। মনে করেন যে একটা গোলক, একটা ফুটবলই চিন্তা করেন, ঠিক আছে, লোহার ফুটবল, এটার ইচ্ছা মতো হাতুড়ি দিয়ে পিটে 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 একটা বৃত্তাকার পাত তৈরি করছেন। এখন বৃত্তাকার পাতের পুরুত্বটা হচ্ছে 2/3 সেন্টিমিটার, তাহলে ওই পাতের ব্যাসার্ধ কত? এখন আপনি যে পিটায়া এটা সোজা বানাইছেন, এটা কিন্তু আয়তনের অংশটুকুকে আপনি পিটাইছেন, তাহলে গোলকের আয়তনটা কত? 4/3 পাই আর কিউব। আচ্ছা আর কিউব বলতে 2 কিউব, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে 4 32 পাই/3, এটা হচ্ছে আমাদের আয়তন গোলকের। আপনি যতই পিটাপিটি করেন এইটুকু অংশই থাকবে। এখন পাতের ব্যাসার্ধ, মানে যে পাতটা আছে সে পাতের ব্যাসার্ধ চাইছে, আপনি যে বৃত্তাকার পাত বানাইছেন পাতের ব্যাসার্ধ চাইছে। এখন পাতের ব্যাসার্ধ ধরে নি আর, মনে করেন পাতের পাতের আর কি, এইটুকু অংশ হচ্ছে পাতের, ওইটুকু তো গোলকের, তাহলে আমরা ব্যাসার্ধ আর ইকুয়াল টু ধরে নেই, আর ব্যাসার্ধ মানে তো আর, এটা বের করতে হবে। আর হচ্ছে পুরুত্ব দেওয়া আছে 2/3 সেন্টিমিটার, মানে থিকনেস আর কি, পুরুত্ব দেওয়া আছে হচ্ছে 2/3 সেন্টিমিটার। এখন আমাদের পাতের আয়তন কত? পাতের আয়তন হচ্ছে, দেখেন বৃত্তাকার ক্ষেত্রফল যা আছে, পুরা পাতটা হচ্ছে আপনার বৃত্তাকার হবে। এখন এই বৃত্তাকার পাতের, মানে বৃত্তের ক্ষেত্রফলটারে আপনার উচ্চতা দিয়ে গুণ দিলে পুরোটার আয়তন বেড়ে যাবে, পাতের আয়তন। তাহলে আমাদের বৃত্তাকার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, ইন্টু পুরুত্ব হচ্ছে 2/3, এটা হচ্ছে আমাদের পাতের আয়তন। আর এই পাতের আয়তন ডেফিনেটলি এই আয়তনের সমান হবে, 32 পাই/3। দুই পাশ থেকে পাই বাদ, দুই পাশ থেকে 3 বাদ, তাহলে 2r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 32, তার মানে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16, অতএব আর এর ভ্যালু হচ্ছে 4। এইটা হচ্ছে আমাদের রেজাল্ট।
তো এটা পরীক্ষা আসতে পারে, কারণ এখানে কোনো ক্যালকুলেটরের কিছু ঝামেলা লাগে না, এটা বোর্ড বইয়ের কোশ্চেন, কোনো পরীক্ষা আসে নাই, যে কোনো মোমেন্টে চলে আসতে পারে, এজন্য পড়াই দিলাম। আর এখানে আপনাদের সূত্র, নতুন কোনো ফর্মুলা নাই, এই সূত্রগুলো দিয়ে হচ্ছে কাজ। তাহলে বুঝলে একটু কষ্ট করে টাইপ 14 ক্লিয়ার কমেন্ট করেন। এরপর আমাদের আর একটা টাইপ বাকি আছে, টাইপ 15। টাইপ 14 ক্লিয়ার কমেন্ট করেন। আচ্ছা, টাইপ 15 ব্যালন সংক্রান্ত, ঠিক আছে। এরকম আর কি, ব্যালন মানে একটা গোলাকার জিনিসে আপনি যখন এই আমরা যে ইয়া খাই না, রোল খাই না, রোল রোল দোকান থেকে, ভেজিটেবল রোল, ঠিক আছে, বা শর্মা যে খাই, ওইটা হচ্ছে একটা ব্যালন আকৃতি আর কি, ঠিক আছে। ওই আমরা যে রুটি বেলি ব্যালন, এটা তো দুই মাথা একটু চিকন থাকে, এই ব্যাপারটা এরকম চিকন থাকবে না, আগা মাথা সব সমান থাকবে, মানে ধরেন পাইপ, আমাদের যে নর্মাল যে বাসার পাইপ আছে, এই পাইপগুলো হচ্ছে ব্যালন আকার, ঠিক আছে। টোটাল এই পাশের এই পাশ সমান থাকবে, এটার একটা দৈর্ঘ্য থাকবে, আর দুই পাশ থাকবে হচ্ছে বৃত্তাকার। কারণ পাইপের দুই পাশকে বৃত্তাকার থাকে, আর মাঝখান হচ্ছে আমাদের একটা দৈর্ঘ্য থাকে, আর পুরোটা হচ্ছে বৃত্তাকার বাঁকানো থাকে। তাহলে এই ব্যালনের আমাদের কিন্তু যেহেতু দুই পাশে বৃত্ত থাকে, তাহলে একটা ব্যাসার্ধ কিন্তু স্বাভাবিক থাকে এখানে। তাহলে এটা যদি আর হয়, আর আমাদের এই সেন্টার থেকে এই সেন্টার, মানে দুই সেন্টারের মধ্যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ধরেন দৈর্ঘ্য, আমরা খাড়া করলে এটাকে উচ্চতা হিসেবে ধরতে পারি। এটা যদি এইচ হয়, তাহলে আমাদের এইটুকু দুইটা ডাটা, কারণ দুই পাশে বৃত্ত আছে, বৃত্ত মানে তার একটা ডাটা থাকে ব্যাসার্ধ, আর আমাদের হাইটটা কত, হাইটটা যদি এইচ হয়, তাহলে দুইটা ডাটা চিন্তা করে আমাদের হচ্ছে সূত্র বের করতে হবে। প্রথমত সেটা আয়তন কত, তাহলে ব্যালনের একটা আয়তন আছে, আয়তন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যেটা আছে পাই স্কয়ার, এর সাথে উচ্চতা গুণ দিয়ে দিলেই আমাদের ব্যালনের আয়তন বেরোয়। এরপর হচ্ছে ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আছে, মানে দুই পাশের যে বক্রতল আছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে যে বাঁকানো যে অংশ, যে দৈর্ঘ্যটা, মানে এইটুকু, এই পুরাটা, মানে ধরেন এইটুকু লম্বা যদি পাইপ হয়, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে পাইপের যে পৃষ্ঠটা, এটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে 2π/s। 2π/h, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র সমগ্র পৃষ্ঠ, এই সমগ্র পৃষ্ঠ হচ্ছে এই পুরা, এই যে হাইট বরাবর যে সারফেসটা আছে বক্রপৃষ্ঠ, এবং দুই পাশে যে দুইটা বৃত্ত আছে, ফাঁকা স্পেস যে দুইটা বৃত্ত, এই দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এটা যদি আপনি ব্লক করেন, তাহলে টোটাল হচ্ছে আমাদের সমগ্র পৃষ্ঠ। তাহলে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল তো হচ্ছে 2π/h, এর সাথে দুইটা বৃত্ত পাই/r স্কয়ার, 2π/r² যোগ করে দিলে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বেরোয়, দুই পাশে দুইটা বৃত্ত। এই হচ্ছে আমাদের তিনটা সূত্র, আয়তনই মেন, সমগ্র পৃষ্ঠ আর বক্রপৃষ্ঠ। তাহলে আপনাদের পরীক্ষা ডিরেক্টলি ফর্মুলা আসতে পারে, অথবা অঙ্ক আসলে এখান থেকে দুইটা অঙ্ক আসছে এ পর্যন্ত, দুই তিনটা করাই দিই। 1 নম্বর, 14 মিটার উচ্চতা বিশিষ্ট ব্যালনের ভূমির ব্যাসার্ধ যদি 6 হয়, সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখেন ভূমির ব্যাসার্ধ 6 মানে হচ্ছে r = 6, আর 14 মিটার উচ্চতা বিশিষ্ট মানে h হচ্ছে 14। দেখেন আমাদের
এই টোটাল ব্যালন সংক্রান্ত কিন্তু দুইটা উপাত্ত আছে, ব্যাসার্ধ আর হচ্ছে হাইট, এই দুইটাই দেওয়া আছে। এবার আপনাকে আয়তন বললেও পারবেন, বক্রতল বললেও পারবেন, সমগ্রতল বললেও পারবেন। তাহলে আমাকে চাইছে হচ্ছে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, আমরা এখান থেকে সূত্রটা একটু অন্যভাবে লিখতে পারি। 2 পাই আর কমন যায় দুই পাশ থেকে, 2 পাই আর কমন গেলে h প্লাস আর হয়। আপনি এটাও মুখস্থ করতে পারেন, এটাও পারেন, সমস্যা নেই। তাহলে 2 ইন্টু পাই কত, 22/7 ইন্টু আর কত, আর হচ্ছে 6 ব্র্যাকেট h প্লাস আর, h হচ্ছে 14 প্লাস আর হচ্ছে 6। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 6 ইন্টু 20, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। মিলে না, সত্য কথা মিলে না। সুতরাং যেহেতু মিলে না, এবং ও আচ্ছা অপশনে এইগুলো অঙ্ক অপশনটা একটু দেখে নেবেন, এই পাই রাখছে, পায়ের ভ্যালু বসাই নেই অপশনে। তাহলে হুদে আমাদের কষ্ট করে পাই বসানোর দরকার নেই। তাহলে পাই থাক। তাহলে পাই যদি থাকে তাহলে এগুলো গুণ হলে কত, 120, 120 যোগ 240, তাহলে 240 পাই হচ্ছে রেজাল্ট। পাইটা দিলেই ভেজাল, 22/7 হয়ে যায়, দশমিকের অঙ্ক চলে আসবে। তাহলে সরাসরি 240 পাই, এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠ। বক্রপৃষ্ঠ বললেও পারবেন, ঠিক আছে। পাই থাকবে জায়গা মতো, এইচ আর আর এর মান বসাই দিবেন, হয়ে যাবে। আয়তন বললেও পায়ের জায়গায় থাকবে, এইচ আর আর এর মান বসাই দিবেন, অঙ্ক হয়ে যাবে। আরেকটা অঙ্ক যদি করি, 2 নম্বরটা হচ্ছে এটা রিভার্স আর কি, যে কোনো একটা ব্যালনের আয়তন হচ্ছে 216 পাই, মানে আয়তন বলছে হচ্ছে 216 পাই। আমাদের বের করতে বলছে ভূমির ব্যাসার্ধ কত, উচ্চতা 6 আছে, মানে h = 6 দেওয়া, r = কত। ধরেন আয়তনের সূত্র কি, এই যে এটা ফর্মুলা আয়তনের, পাই আর স্কয়ার h = 216 পাই। পাই বাদ দেন, তাহলে আর স্কয়ার h = 216, তাহলে আর স্কয়ার ইন্টু h এর ভ্যালু কত, 6 = 216। 6 দিয়ে 216 কে ভাগ করলে আর স্কয়ার দাঁড়াবে হচ্ছে 36, কারণ 6 দিয়ে 216 কে ভাগ করলে 36 হয়। এখান থেকে আর এর ভ্যালু পাওয়া যাচ্ছে 6, এটাই রেজাল্ট। তো এগুলো আহামরি কোনো কঠিন না। মোট কথা ঘনজ্যামিতির যে অংশগুলো আছে, ব্যালন, গোলক, গোলক, এই জিনিসগুলো আপনাদের শুধুমাত্র সূত্র বেস, ঠিক আছে, শুধুমাত্র সূত্র বেস। আপনি ফর্মুলা বললে পারবেন, নাহলে পারবেন না, কিচ্ছু করার নেই। লাস্ট কোশ্চেন 3 নম্বরটা করে দেই, যেহেতু আসছে পরীক্ষা, এটা চাকরি পরীক্ষায় 17 সালের। একটা ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 100। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, এটা দেওয়া আছে হচ্ছে 100। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 100 দেওয়া আছে, আয়তন 150, 1/3 পাই, সরি এটা তো কোনকের না, সিলিন্ডারের আয়তন হচ্ছে এটা, পাই আর স্কয়ার এইচ, এটা দেওয়া আছে কত, 150। এই দুইটা ভ্যালু দিয়ে বলছে ভূমির ব্যাসার্ধ আর এর মান কত, মানে ওভারঅল এই আর এর ভ্যালুটা কত। আমাদের এই দুইটা থেকেই কাজটা করতে হবে। সহজ, কঠিন না, আমি আপনাদের সলিউশন দেখাচ্ছি। এখান থেকে পাই আর এইচ এর মান বের করুন, কত, এটা 50, 2 দিয়ে ভাগ করলে। এখান থেকে পাই আর এইচ এর মান বের করব, তাহলে পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে 150। কথাটা বুঝছেন, কারণ আর স্কয়ারকে আমি ভেঙে আর ইন্টু আর বলছি, তাহলে এটার মান কত আছে, 50 কিন্তু, তাহলে 50 আর ইকুয়াল টু হচ্ছে 150, অতএব আর এর ভ্যালু হচ্ছে 3, রেজাল্ট শেষ। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমাদের পরিমিতি অনেক বড় একটা অংশ ছিল, এটা খুব ভালো করে পড়াইছি, কারণ রিসেন্টলি পরিমিতি থেকে কোয়েশ্চেন হয়। তো আপনাদের বিশাল সময় ছিল বিধায় ধীরে ধীরে অল্প সময় নিয়ে পড়াইছি। ফুল ক্লাস বুঝে থাকলে একটু কষ্ট করে অল ক্লিয়ার কমেন্ট করেন। এরপর আপনাদের লসাগু গসাগু হবে। যদি ইলেকট্রিসিটি প্রবলেম সলভ হয়ে যায়, নেক্সট ক্লাসটা কি বার, আজকে তো হচ্ছে সোমবার, নেক্সট ক্লাস তো বুধবার, তাহলে বুধবারের পরবর্তী ক্লাস কিন্তু হচ্ছে আপনাদের শিডিউলে শনিবার। এখন এর মধ্যে যদি প্রবলেম সলভ হয়ে যায়, আমি এক্সট্রা ক্লাস দিয়ে ফেলতে পারি, একটু গ্রুপটাতে ফলো রাখেন, ঠিক আছে। আর আমার ইচ্ছা ছিল
লসাগু কষাগু পুরো অংশটা আমি অফ টাইমে পড়ানো, মানে দিনের বেলা পড়ানো, আর রাতের বেলা আপনাদের শিডিউল টাইমে নতুন অধ্যায় যেটা আছে শতকরা বা শতকরাটা পড়ানো আর কি শুরু করা। তো যাক, এই সমস্যা সলভ হলে এটা আমি কভার করে ফেলবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।